হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনএনসি নোবেল নার্সিং কেরিয়ার। আজকের ভিডিওটিতে আমরা দেখব সেল অ্যান্ড টিস্যু এই পার্টটা নিয়ে আলোচনা করব। সেল অ্যান্ড টিস্যু এখান থেকে অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে, তার জন্য এই পার্টটাকে খুব ভালোভাবে পড়তে হবে। তো পুরো সেল অ্যান্ড টিস্যু, সেল ডিভিশন, এই পুরো পার্টটাকে পড়তে অনেকটা সময় লাগবে, তাই এখানে ছোট ছোট পার্টে ভাগ করে আমি পুরো টপিকটাকে কমপ্লিট করব। তো আজকে শুধু আমরা আলোচনা করব সেল এবং সেল স্ট্রাকচার, সেই পার্টটাকে নিয়ে শুধু আমরা এখানে আলোচনা করব। তো দেখা যাক সেল কি। সেল থেকে এই প্রথম লাইন থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে সেল কি, মানে এইভাবে দেওয়া থাকে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি, সেটা কি হবে না, সেটা হলো সেল। যে এটা স্মলেস্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বডি ইজ সেল। এখান থেকে আরও দুটো দেখো এখানে আছে, যে ফার্স্ট যিনি ডিসকভার করেছিলেন রবার্ট হুক ফার্স্ট ডিসকভার ডেড সেল প্ল্যান্ট, মানে উনি প্রথম সেল আবিষ্কার করেছিলেন, ডিসকভার করেছিলেন, কিন্তু সেটা ছিল প্ল্যান্ট থেকে তিনি দেখেছেন এবং সেটা কি ডেড সেল ছিল। আর লাইভ সেল ফার্স্ট যিনি ডিসকভার করেছিলেন অ্যান্টনি ভ্যান লেeuwenhoek ডিসকভার করেছিলেন ফার্স্ট লিভিং সেল। ওকে, আর এখানে সেল থেকে আরও একটু বিষয় জানতে হবে, যে কি যে আমাদের সেল সেটা টোটাল 26 এলিমেন্টস দিয়ে সেটা তৈরি হয়েছে। তাদের মধ্যে 4টি, যেমন অক্সিজেন 65% আছে, কার্বন ডাইঅক্সাইড 18.5%, হাইড্রোজেন আছে 9.5%, নাইট্রোজেন আছে 3.2%। এগুলোকে, এই 4টিকে বলা হয়েছে মেজর এলিমেন্ট। তাহলে অনেক সময় পরীক্ষায় থাকতেই পারে যে এখানে 3টি অপশন দেওয়া থাকলো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এবং সেখানে আরও একটি অপশন দিয়ে দিল এবং সেখানে বলে দিল যে কোনটা মেজর এলিমেন্ট নয়। তখন কিন্তু এভাবে এখান থেকে আমরা সেটাকে আলাদা করতে পারবো যে কোনটা নয়। তাহলে মেজর এলিমেন্ট 4টা, সেটাও মনে রাখতে হবে। তার সাথে 8টা আছে লেজার এলিমেন্ট, এবং বাকি থাকলো 14টা, সেই 14টাকে বলা হচ্ছে ট্রেস এলিমেন্ট। তাহলে এখান থেকে মোটামুটি এই কয়েকটা বিষয় জানতে হবে। এরপরে নেক্সট পার্টে দেখো কি আছে, সেল টাইপ। আচ্ছা, সেল টাইপ দেখো, সেল টাইপে কি বলেছে, যে সেল টাইপ কত ধরনের সেল আছে না, মেনলি 2 ধরনের আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল। তোমরা এর আগের গতবারের এক্সামেও কিন্তু এসেছিল যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। তাই এই দুটো কি সেটাও জানতে হবে। তাহলে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল জিনিস দুটো কি, তাদের মধ্যে ডিফারেন্স কি, সেটা বুঝলেই আমাদের জানা হয়ে যাবে। তো যে প্রোক্যারিওটিক সেলে কি হবে না, ট্রু নিউক্লিয়াস অ্যাবসেন্ট। ট্রু নিউক্লিয়াস বলতে যে মেমব্রেন বাউন্ডেড নিউক্লিয়াস, সেটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু থাকছে না। ইউক্যারিওটিকের মধ্যে ট্রু নিউক্লিয়াস প্রেজেন্ট, ইউক্যারিওটিক সেলের মধ্যে ট্রু নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। প্রোক্যারিওটিক সেলগুলো স্মলার হয় আর ইউক্যারিওটিক সেলগুলো লার্জার হয়, তুলনামূলকভাবে এটা লার্জার হয়, অনেকটাই বড় হয়, আর প্রোক্যারিওটিক সেলগুলো অনেক ছোট হয়। একইভাবে প্রোক্যারিওটিকের মধ্যে বলছে নো মেমব্রেন বাউন্ডেড অর্গানেলস, অর্থাৎ একটা সেলের ভেতরে যে ছোটো ছোটো অর্গানেল যেসব থাকে সেগুলো এখানে কি বলেছে, এগুলো মেমব্রেন বাউন্ডেড হয় না। আর এখানে মেমব্রেন বাউন্ডেড হয়, ইউক্যারিওটিক সেলের মধ্যে যা কিছু অর্গানেল থাকবে সেগুলো মেমব্রেন বাউন্ডেড হবে। আর কি, রিপ্রোডাকশন বাই বিনারি ফিশন, এটা বিনারি ফিশনের মাধ্যমে হয় প্রোক্যারিওটিক সেল। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কি মাইটোসিস এবং মিওসিস, এই দুটোর মাধ্যমে হয়। এক্সাম্পল কি, এক্সাম্পল প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল ব্যাকটেরিয়া আছে, তারপরে আর্চি এটা আছে। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে আছে অ্যানিমেল, প্ল্যান্ট, ফাঙ্গি, এগুলো। তো এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল থেকে এই কয়েকটা বিষয় জানলেই হবে। মেইনলি অনেক সময় পরীক্ষায় থাকে, সাইজ দিয়ে দিতে পারে যে কোনটা বড় কোনটা ছোট, আর মেইন ডিফারেন্সের মধ্যে দেওয়া থাকতে পারে। তো সেখানে যে মেমব্রেন বাউন্ডেড অর্গানেল এখানে প্রেজেন্ট থাকে না, আর ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রেজেন্ট থাকে। ট্রু নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না প্রোক্যারিওটিকে, কিন্তু ইউক্যারিওটিকে প্রেজেন্ট থাকে। এই কয়েকটা বিষয় কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এই সেল টাইপ থেকে অনেক সময় কোশ্চেন থাকে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক সেল থেকে। তারপরে দেখো কি আছে,
এবার একটা সেল যখন আমরা পড়ছি যে সেলকে কেন ফাংশনাল ইউনিট বলা হচ্ছে, যে স্মলেস্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, সেটা এখানে দেখলে বুঝবি। দেখো, যখন আমাদের কাছে প্রথম একটা সেল থাকছে, যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি যে আমাদের যে হিউম্যান বডি যখন তৈরি হচ্ছে, প্রধান দুটো থেকেই তো আসছে না। এক হচ্ছে কি, একটা ফিমেল থেকে আসছে ওভাম, আর এদিকে মেল থেকে আসছে স্পাম। এই দুটো মানে এখানে কত, এখানে 23, এখানে 23, দুটো মিলে হচ্ছে 46। এখান থেকেই আসছে কিন্তু জাইগোট, এখান থেকে জাইগোট আসছে। এই জাইগোটটাই হচ্ছে সবচাইতে ছোট্ট সেল, যেখান থেকেই আমাদের হিউম্যান বডির সূত্রপাত হচ্ছে এই জাইগোট থেকে। মানে এটা ফিমেল থেকে আসছে ওভাম, আর মেল থেকে আসছে স্পাম। এই দুটো মিলে তৈরি হচ্ছে জাইগোট। এই জাইগোট থেকে কিন্তু তৈরি হচ্ছে মানে একটা সেল। সেই তাহলে কি, এই হলো লিভিং সেলস। সেই সেল যখন আরও অনেকগুলো সেল যখন টুগেদার হয়, মানে যখন সেল ডিভিশন হতে হতে আরও অনেকগুলো সেল একত্রিত হয়, সেখান থেকে তৈরি হয় টিস্যু। এবার যখন টিস্যু, এই যে কী বলছে, ডিফারেন্ট টিস্যুস গ্রুপ টুগেদার টু ফর্ম অ্যান অর্গান। যখন অনেক ধরনের অনেকগুলো টিস্যু মিলে তৈরি হচ্ছে একটা অর্গান, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যেখানে স্টোমাক যখন তৈরি হচ্ছে, এটা একটা অর্গান, স্টোমাক অর্গান। তারপরে এরকম আরও অনেকগুলো ডিফারেন্ট অর্গান নিয়ে তৈরি হচ্ছে একটা সিস্টেম, যেমন ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে কী কী অর্গান আছে না, এখানে স্টোমাক আছে, তারপরে লিভার আছে, স্প্লিন আছে, গল ব্লাডার আছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, মানে যত কিছু আছে সব কিছু নিয়ে তো ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে। তাহলে বিভিন্ন ধরনের অর্গান নিয়ে একটা কি ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি হচ্ছে। তারপরে এরকম অনেকগুলো সিস্টেম আছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, এরপরে আছে রেসপিরেটরি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। তো এই সমস্ত অনেকগুলো সিস্টেম নিয়ে তখন তৈরি হচ্ছে আমাদের একটা হিউম্যান বডি। তাহলে এই জিনিসটা বোঝো ভালো করে, যে একটা সেল থেকে কিন্তু সূত্রপাত হচ্ছে। তাহলে সেলটা হলো স্মলেস্ট ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট। সেখান থেকে অনেকগুলো সেল নিয়ে তৈরি হলো একটা টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হলো একটা অর্গান, আর অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেম, এবং সেই অনেকগুলো সিস্টেম নিয়ে হচ্ছে একটা হিউম্যান বডি। মানে আমাদের একটা ইভেনচুয়ালি কী হচ্ছে, আমাদের যে এই যে হিউম্যান বডিটা আছে, এই হিউম্যান বডির মধ্যে অনেকগুলো সিস্টেম আছে। এরপরে তোমরা আস্তে আস্তে সেগুলো পড়বে। এন্ডোক্রাইন সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম আছে। তো সমস্ত কিছু এই বিভিন্ন ধরনের সিস্টেম নিয়ে কিন্তু আমাদের হিউম্যান বডিটা তৈরি হচ্ছে। আচ্ছা, শুধু এইটুকু পড়লেই হবে না, আমাদের একটা সেলের মধ্যে কি কি জিনিস আছে, মানে কি কি অর্গানেল আছে এবং তাদের ফাংশনগুলো কি, সেগুলো জানতে হবে। একটা সেলের স্ট্রাকচার জানা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, তাহলেই আমরা ভালোভাবে মনে রাখতে পারবো যে কোন পার্টটা, কোন অর্গানেলটা কোন কাজে লাগছে সেটা বোঝার জন্য। এই দেখো, এখানে তোমাদের সুবিধার জন্য একটা আমি ছবি গুগল থেকে ডাউনলোড করেছি। এই যে এটা হচ্ছে পুরো একটা সেল। কি এটা হচ্ছে একটা সেল। তো সেলের মধ্যে কি কি আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন দেখব। দেখো, একটা সেলের মধ্যে অনেক কিছু জিনিস আছে। প্রথম যেটা দেখতে হবে যে একটা সেল কিন্তু একটা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। প্রত্যেকটা সেল একটা মেমব্রেনের ভিতরে থাকে। এই মেমব্রেনটাকেই বলা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনও এটাকে বলা হয়। তাহলে এই যে এখানে লেবেলিং করা আছে, তাহলে 1 নাম্বার হয়ে গেল। 1 নম্বর কি না, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এগুলো সবগুলো বিষয়ে ডিটেলসে আমরা পরে আবার আলোচনা করব নেক্সট পেজেই। তো এখানে আমি ছোট করে বলে দিচ্ছি যে এই সেল মেমব্রেনটা কি। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন হলো একটি সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটা কি সিলেক্টিভলি কিছু জিনিসকে সেলের ভিতরে প্রবেশ করতে অ্যালাউ করে, আবার কিছু জিনিসকে সেলের ভেতর থেকে বাইরে যেতেও অ্যালাউ করে। কিন্তু সেটা সিলেক্টিভলি, সব কিছু জিনিস যে ঢুকতে পারবে এমন কিছু না। সিলেক্টিভলি কিছু জিনিস ঢুকতে পারবে, আবার কিছু জিনিস বেরোতে পারবে, সব কিছু কিন্তু পারবে না। তাই এটাকে সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হচ্ছে। তাহলে এই মেমব্রেন গেল, মেমব্রেন বা সেটাকে প্লাজমা মেমব্রেনও বলা হচ্ছে। এই গেল। এরপরে কি আছে, সেলের ভেতরে প্রায় মাঝখানে, একদম মাঝখানে না, প্রায় মাঝখানে কিন্তু থাকবে কি না, নিউক্লিয়াস। এই হচ্ছে নিউক্লিয়াস, এই মাঝখানে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে না, জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকবে ডিএনএ থাকবে। আর কি, নিউক্লিয়াসের ভেতরে একটা ফ্লুইডের মতো থাকে, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম বলা হয়। তারপরে নিউক্লিয়ার মধ্যে আবার ছোট আরেকটা পার্ট আছে যেটাকে বলছে নিউক্লিওলাস। এই যে এখানে নিউক্লিওলাস আছে। নিউক্লিওলাসের কাজকে
নিউক্লিওলাসের কাজ হলো যে এখান থেকে নিউক্লিওলাসের রাইবোজোম যেটা আছে সেটাকে সিনথেসিস করে, যেই প্রডিউস করে নিউক্লিওলাস থেকে রাইবোজোম আসে, যে রাইবোজোমটা ইম্পর্টেন্ট ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন, মানে প্রোটিন সিনথেসিসের জন্য রাইবোজোম দরকার হয়, সেই রাইবোজোমটা নিউক্লিওলাস কিন্তু এখান থেকে প্রডিউস করছে। তাহলে আমরা দুটো জিনিস কী কী জিনিস জানলাম, একটা হচ্ছে সেল মেমব্রেন জানলাম, নিউক্লিয়াস জানলাম। নিউক্লিয়াসের ভেতরে জেনেটিক মেটেরিয়াল থাকে, সেটা ডিএনএ থাকে, এখানে নিউক্লিওপ্লাজম থাকে, অর্থাৎ যে ফ্লুইডটা থাকে নিউক্লিয়াসের মধ্যে সে নিউক্লিওপ্লাজম, আর এটাকে নিউক্লিওলাস আছে যেখান থেকে রাইবোজোম তৈরি হয়। এছাড়া আর কী কী জানতে হবে আমাদেরকে, সেটাকে ব্যাক করছি। আর যেটা জানতে হবে যে এই যে আচ্ছা মাইটোকন্ড্রিয়া, আচ্ছা সেল অর্গানেল। দেখো একটা সেলের ভেতরে কিন্তু অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো তাদের আলাদা আলাদা মানে স্পেসিফিক কিছু ফাংশন তারা করে। যেমন এই যে বলে মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়ার কাজ কী? মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন বলা হয়? কারণ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই শক্তি সঞ্চয় হয়ে থাকে এটিপি হিসেবে, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট হিসেবে এখানে এনার্জি স্টোর হয়ে থাকে, এবং যখন সেলের মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটিসের জন্য যে এনার্জির প্রয়োজন হয় সেই এনার্জিটাকে এই মাইটোকন্ড্রিয়া কিন্তু সাপ্লাই দেয়। তাই এটাকে কী হয়েছে পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস অফ দ্য সেল কিন্তু বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তাহলে এটা একটা হলো। আর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই যে দেখো সেলের গায়ের সাথে লেগে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই রকমের হয়, একটা কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে সফট বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটা বলছে? যে না, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম অ্যাটাচ থাকে, ধরো এটার গায়ের ওপর রাইবোজোম অ্যাটাচ আছে বলে এটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হচ্ছে। আর স্মুথটার মধ্যে কি এটার গায়ের মধ্যে কোনো রাইবোজোম অ্যাটাচ নেই, তাই এটাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছে। না, এটার কাজ কি? এটার কাজ হলো এই রাইবোজোম থেকে প্রোটিন সিনথেসিস করবে এবং সেই প্রোটিনটাকে সে ট্রান্সফার করে দেবে। কোথায় ট্রান্সফার করবে? যে প্রোটিনটা তৈরি হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে প্রোটিন সিনথেসিস হলো সেই প্রোটিনটাকে সে ট্রান্সফার করে দেবে না কোথায়? সেটা যাবে গলগি অ্যাপারেটাস। এই যে গলগি অ্যাপারেটাস আছে, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, এই যে গলগি অ্যাপারেটাস, এখানে আছে গলগি অ্যাপারেটাস। এই গলগি অ্যাপারেটাস কী করে? এটা পোস্ট অফিসের মতো কাজ করে। যে এরা কী করবে না, প্রোটিনটাকে সে রিসিভ করার পর সেটা তার নিজের কাছে রেখে সেটাকে মডিফাই করবে, প্যাকেজিং করবে, তারপরে সেটাকে সেলের যেখানে প্রয়োজন হবে সেই পার্টে সে সেটাকে সেন্ড করবে। অর্থাৎ পোস্ট অফিসে যেরকম করে যে জিনিসপত্র আসলে, পার্সেল আসলে সেটাকে যেমন তাদের মধ্যে রাখে এবং সেখানে কিছু রেখে তারপরে যেখানে দরকার হয় সেখানে তারা পাঠিয়ে দেয়, ঠিক সেই রকমই পোস্ট অফিসের মতো কাজ করছে এখানে কে? তাহলে আমাদের গলগি অ্যাপারেটাস। আচ্ছা এরপরে দেখো, এরপরে আর কি পার্ট থাকছে? আরও পার্ট আছে, যেমন গলগি অ্যাপারেটাস গেল। এবারে যে এই যে লাইসোজোম আছে, লাইসোজোম কী করে না, একটা সেল যখন নষ্ট হয়ে যায়, ডেথ হয়ে যায়, সেই ডেথ সেলটাকে মানে খেয়ে ফেলে বলা যায়, সেটা হচ্ছে লাইসোজোম করে। এছাড়াও এই সেলের ভেতরে এই যে নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেন, এর মাঝে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, এখানে সাইটোপ্লাজম বলা হচ্ছে। এছাড়া দেখো এখানে সেন্ট্রিওল আছে, যেগুলো যখন সেল ডিভিশন হবে তখন এগুলোর ফাংশন আছে, যে সেন্ট্রিওল থেকে স্পিন্ডেল ফাইবার বের হয় এবং ক্রোমোজোমগুলোকে সেপারেট করে নেয়, আলাদা করে দেয়, তো সেগুলোর ফাংশন আছে। আচ্ছা এগুলো মোটামুটি আমরা জানলাম যে একটা সেলের মধ্যে কী কী পার্ট আছে। আপাতত এই কয়েকটা বিষয় জানলেই হবে। এখন আমরা দেখব, এগুলো আমি লেখা আকারে দিয়েছি, সেগুলো একটু দেখো, তাহলে আরও সুবিধা হবে। এই যে একটা স্ট্রাকচারের মধ্যে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি একটা সেলের মধ্যে। প্রথমে কি দেখলাম? সেল মেমব্রেন অ্যান্ড প্লাজমা মেমব্রেন আছে। 2 নম্বর কি নিউক্লিয়াস, নিউক্লিওলেস, নিউক্লিওপ্লাজম আছে, আর নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থাকছে।
তবে কি সাইটোপ্লাজম আছে। আর সেল অর্গানিল, সেল অর্গানিল বলতে একটা সেলের ভেতরে যে ছোট ছোট অর্গানগুলো আছে, অর্গানিলসগুলো আছে, সেগুলো কি তাদের স্পেসিফিক ফাংশন প্রত্যেকটার আছে, যেগুলো আমি বললাম। তো এগুলো যেমন কি মাইটোকন্ড্রিয়া আছে, যেটাকে পাওয়ার হাউস বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা রাফ আর একটি স্মুথ আছে, গলগি অ্যাপারেটাস আছে, রাইবোজোম আছে, লাইসোজোম আছে, যেটাকে লাইসোজোম সুইসাইডাল ব্যাগও বলা হয়। কেন বলা হয়? কারণ যে সেল যখন ডেথ হয়ে যায় সেটাকে খেয়ে ফেলছে, তো সেটা হচ্ছে সুইসাইডাল ব্যাগ বলা হচ্ছে। আচ্ছা, এগুলো বিষয়ে আমরা একটু ডিটেলসে পড়বো, লেখা আকারে আছে, দেখো তোমরা এখানে। এক নম্বরে কি পড়েছিলাম না, সেল মেমব্রেন অ্যান্ড প্লাজমা মেমব্রেন। বলেছে সেল মেমব্রেন হলো আউটার কভারিং, মানে সেলের একটা আউটার কভারিং। ইট ইজ এ সেমি পারভিয়েবল মেমব্রেন। প্রথমেই বললাম যে এটা সেমি পারভিয়েবল মেমব্রেন এবং সিলেক্টিভলি অ্যালাউস করে সাবস্টেন্সেস টু এন্টার অর লিভ দ্য সেল। মানে সব কিছু এন্টার করতে পারবে না বা সব কিছু বেরোতে পারবে না, সিলেক্টিভলি সেই সমস্ত জিনিসগুলো। এটা ইট অলসো প্রোটেক্ট দ্য সেল ফ্রম আউটসাইড, যেহেতু এটা আউটার কভারিং তাই সেলকে প্রোটেক্ট করছে। আর ইট ইজ মেড বাই কী দিয়ে তৈরি হয়েছে, লিপিড মলিকুলস আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে একটা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। আচ্ছা, নিউক্লিয়াস দেখো, দেখলা যে নিউক্লিয়াস 2 নম্বরে বলছে নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট অলমোস্ট ইন দ্য সেন্টার অফ দ্য সেল। সেলের প্রায় মাঝখানে থাকে, একদম মাঝখানে না কিন্তু অলমোস্ট সেন্টারে থাকে। ইট কন্টেন্স দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। এখানে ডিএনএ থাকছে, যেটাকে ট্রান্সফার হয় ফ্রম ওয়ান সেল টু আনাদার। যখন সেল ডিভিশন হয়, একটা সেল আরেকটা সেলের সাথে সমান কি করে হবে, মানে একটা সেল থেকে যখন সেল ডিভিশন হবে আমরা পরবর্তীতে দেখব, সেই সেলটা কি করে সিমিলার হবে একটা আরেকটা থেকে। কারণ কি, তার ডিএনএ যেটা থাকবে, ডিএনএটা ট্রান্সফার হবে, এই দিয়ে তারা একই হবে। ফাংশন কি, কন্ট্রোল মেটাবলিক অ্যাক্টিভিটি অফ দ্য সেল। ইট কন্টেন্স নিউক্লিওলাস থাকে, যেটা প্রডিউস করে রাইবোজোম, হুইচ আর রেসপন্সিবল ফর প্রোটিন সিনথেসিস। তাই হয়ে গেল নিউক্লিয়াস। এরপরে দেখো আর কি আছে, এরপরে হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আছে, যেটা থিক ফ্লুইড প্রেজেন্ট থাকে ইন বিটুইন দ্য সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস। বললাম নিউক্লিয়াস এবং সেল মেমব্রেন মাঝখানে যে ফ্লুইডটা থাকবে, আর নিউক্লিয়াসের ভেতরে যে ফ্লুইডটা থাকবে সেটাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর সেলের মধ্যে যেটা থাকছে সেটাকে বলছে সাইটোপ্লাজম। আচ্ছা, সেল অর্গানিল কি, যে মেনি স্মল অর্গানস যেগুলো প্রেজেন্ট থাকে ইনসাইড দ্য সেল। দিজ অর্গানিলস পারফর্ম স্পেসিফিক ফাংশন অফ দ্য সেল। কী সেগুলো আছে, মাইটোকন্ড্রিয়া আছে, যেটা কি যে এনার্জি স্টোর করে রাখে তার মধ্যে, আর মেটাবলিক অ্যাক্টিভিটিস পারফর্ম করার জন্য যখন দরকার হয় এখান থেকে সে সাপ্লাই দেয়। এটাকে পাওয়ার হাউস অফ দ্য সেলও বলা হয়, অনেক সময় প্রশ্নে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 রকম আছে, একটা রাফ আছে, এই যে এখান থেকে দেখি, একটা রাফ আর একটি স্মুথ আছে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 টাইপস, কী রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম when the ribosome is attached to the reticulum, যখন রাইবোজোম অ্যাটাচ থাকছে সেটা রাফ হচ্ছে, আর যেটা অ্যাটাচ থাকে না সেটা হচ্ছে এই যে রাইবোজোম ইজ নট অ্যাটাচ টু রেটিকুলাম, সেটা হচ্ছে স্মুথ। ফাংশন কি, এই যে ট্রান্সপোর্ট প্রোটিনস হুইচ আর প্রডিউসড বাই রাইবোজোম, যে এই প্রোটিনগুলো তৈরি হয় সেগুলোকে ট্রান্সপোর্ট করে দেয়। কোথায় সেগুলো ট্রান্সপোর্ট হয়ে চলে যায়, এই যে গলগি অ্যাপারেটাস বা গলগি বডিস, সেটার মধ্যে চলে যায়। এই যে গলগি অ্যাপারেটাস যেটা কী করে, ইট রিসিভস প্রোটিন কামিং ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে কি হয়, প্যাকেজিং হবে, সেগুলো কিছুক্ষণ থাকবে এবং ট্রান্সপোর্টিং করবে দিস প্রোটিন টু দ্য পার্ট ওয়্যার ইট ইজ নিডেড, যেখানে দরকার হবে সেখানে সেটা পাঠাবে। দেয়ারফর ইট ইজ অলসো কল পোস্ট অফিস। পোস্ট অফিসে যেভাবে ফাংশন করে ঠিক সেরকম। রাইবোজোম আছে, রাইবোজোম কী করে না, রাইবোজোম প্রডিউস প্রোটিন প্রডিউশনে এটা হেল্প করে। লাইসোজোম আছে, ইট ইজ কল সুইসাইডাল ব্যাগ বলা হয়। ইট ডাইজেস্ট দ্য ডেড সেলগুলোকে এটা করে দেয়। এছাড়া একটা সেলের আমরা কী কী ফাংশন দেখতে পাই, সেল কী কী ফাংশন করে, দেখো কী কী ফাংশন আছে না, প্রোভাইড সাপোর্ট অ্যান্ড স্ট্রাকচার অবশ্যই দেয়। আর কি, ফ্যাসিলিটেট গ্রোথ, কারণ হচ্ছে সেল ডিভিশন না হলে কী করে গ্রোথ হবে, হিউম্যান বডির গ্রোথ তো হবেই না, তাহলে একটা ফাংশন। যেটা কি ট্রান্সপোর্ট করছে সাবস্ট্যান্সেস, এনার্জি প্রোডাকশন করছে, ওই রাইবোজোম আর প্রোটিনের মাধ্যমে এনার্জি প্রোডাকশন করছে। এইডস ইন রিপ্রোডাকশনে হেল্প করছে। তো এই গেল আজকে টোটাল এই সেলটা। তোমরা এখান থেকে এই লেখাগুলো স্ক্রিনশট করে রাখতে পারো বা বই থেকেও পড়তে পারো, কিন্তু মোদ্দা কথা হলো তোমাদেরকে একটা সেলের
যে টোটাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেলের ভেতরে কি কি অর্গানেলগুলো আছে, তাদের স্পেসিফিক ফাংশন কি, সেই সমস্ত বৃত্তান্ত কিন্তু তোমাদেরকে পড়তে হবে। যে কোনোভাবে কোশ্চেনে দিতে পারে। বিশেষ করে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, নিউক্লিয়াস থেকে, মাইটোকন্ড্রিয়া থেকে, এগুলো কিন্তু অনেক সময় কোশ্চেনে থাকে। তাই এই পুরো স্ট্রাকচারটা তোমরা খুব ভালোভাবে পড়বে, এই পুরো স্ট্রাকচারটাই খুব ভালোভাবে পড়বে। এখান থেকে দেখো খুব সহজভাবে এবং ছোটোভাবে আমি এটা এক্সপ্লেন করলাম। এছাড়াও তোমাদের কোনো রকম কনফিউশন হলে তোমরা জানাবে যে কতটা হেল্প হলো, বা কোনো কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করবে, জানাবে। আর এটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিও কিসের ওপর, কোন টপিকের ওপর, আচ্ছা এরপরে নেক্সট টপিকে আলোচনা করব। আজকের সেল স্ট্রাকচার হলো, এরপরে সেল ডিভিশন বিষয়ে আলোচনা করতে হবে, মাইটোসিস, মিওসিস, সেগুলো বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তো তোমরা আপাতত এটাই পড়ো। ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট করবে, লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে।